হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি ক্লাস 11-এর ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যেটা করাবো সেটা হচ্ছে ক্লাস 11-এর যে প্রোজটা আমি শুরু করেছিলাম জিমি ভ্যালেন্টাইন, তার পার্ট 2টা করাবো। পার্ট 2 এর টেক্সটের ভিডিও। পার্ট 1টা আমি করিয়ে দিয়েছি, যারা দেখোনি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নাও। আর ভিডিওগুলো অবশ্যই তোমরা শেয়ার করবে বন্ধুদের মধ্যে। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। চলো ক্লাসটা শুরু করি। আগের দিন আমরা যতটা পড়িয়েছিলাম, দেখো হার্ড ড্রিঙ্কস পর্যন্ত পড়িয়েছিলাম। মানে কি হয়েছিল গল্পটা, জিমি ওই মাইকের ক্যাফে থেকে বেরোচ্ছে, সেখানে একটা দুধ এক গ্লাস দুধ খেয়েছে, কারণ সে মদ খেত না। তো এতটা পড়িয়েছিলাম। তারপরে কি হলো দেখো, A week after the release of Valentine 9762, there was a great job of safe Bulgari done by Richmond, Indiana, with no clue to the author. তাহলে ভ্যালেন্টাইন, জিমি ভ্যালেন্টাইন, যার কয়েদি নাম্বার ছিল 9762, তার ছাড়া পাবার ঠিক এক সপ্তাহ পরেই, কোথায় না, এক সপ্তাহ পরে কী হয়েছিল, রিচমন্ড ইন্ডিয়ানাতে একটা বালগাড়ি ঘটেছিল, যেখানে সেটা সিন্দুক ভাঙার একটা ঘটনা ঘটেছিল। আর খুব ছিমছামভাবে সিন্দুকটাকে ভাঙা হয়েছিল, কোনো প্রকার ক্লু রেখে যাওয়া হয়নি। মানে কোনো প্রকার কোনো যে তাকে ধরার জন্য যে কোনো ক্লু থাকবে কে কাজটা করেছে, সেরকম কোনো ক্লু ছিল না। A scant $800 was all that was secured. মাত্র $800 মতো পড়েছিল। 2 weeks after that, a patent improved bulgar-proof safe in Longspot was opened like a cheese to the tune of $1,500, currency, securities and silver untouched. আর এই ঘটনার 2 সপ্তাহ পরেই লোগান স্পটে একটা চুরি প্রতিরোধক সিন্দুক, মানে যেটাকে সহজে ভাঙা যাবে না এরকম একটা সিন্দুকও ভাঙা হলো। আর সেখান থেকে কীভাবে সিন্দুকটা ভাঙা হয়েছিল যেমনভাবে খুব মসৃণভাবে একটা পনিরকে কাটা হয়, ঠিক সেভাবেই সিন্দুকটাকে কাটা হয়েছিল। আর কেটে সেখান থেকে কী নিয়ে নেওয়া হয়েছিল দেখো, $1,500 প্রায় নিয়ে নেওয়া হয়েছিল। আর কি কি পড়েছিল, যে সিকিউরিটিস অ্যান্ড সিলভার, তার যে সমস্ত কাগজপত্রগুলো ছিল, সেই কাগজপত্র এবং রূপোর যে জিনিস ছিল সেগুলো কিনতে নেওয়া হয়নি, সেগুলো বাদে বাকি সব নিয়ে নিয়েছিল। দ্যাট বিগ্যান টু ইন্টারেস্ট দ্য রোগ ক্যাচার্স। আর এই ঘটনাটি যে রোগ ক্যাচার্স, মানে যারা হচ্ছে তোমার অপরাধীদের খুঁজে বের করে, মানে এই যে পুলিশ যারা, তাদের কিন্তু নজরে পড়লো। দেন অ্যান ওল্ড ফ্যাশনড ব্যাঙ্ক সেফ ইন জেফারসন সিটি বিকেম অ্যাক্টিভ অ্যান্ড থ্রিউ আউট অফ ইটস ক্রিয়েটার অ্যান্ড এরাপশন অফ ব্যাঙ্ক নোটস অ্যামাউন্টিং টু $5,000। আর তারপরে কি হলো, জেফারসন শহরে একটা পুরনো সিন্ধুক হঠাৎ করেই সক্রিয় হয়ে ওঠে, আর সেখান থেকে $5,000 $5,000 টাকা বের হয়ে আসে। মানে কি, এই যে সিন্ধুকটাকে ভাঙা হলো। The losses were now high enough to bring the matter up into Ben Price's class of work. তাহলে এখন যে ক্ষতির পরিমাণটা এতটাই বেড়ে গেল, এতগুলো বড় বড় চুরি হয়ে গেল, যে এতটাই ক্ষতির পরিমাণ বেড়ে গেল যে বিষয়টা এবার বেন প্রাইসের নজরে আনা হলো। বেন প্রাইস হচ্ছে, দেখো কে, আগে বেন প্রাইসের কথাটা আমরা দেখেছি, যখন মানে লাস্টবার যখন জিমি জেলে গেছিলো তখন কিন্তু বেন প্রাইসই তাকে ধরেছিল। তো সে বেন প্রাইসের কাজ হয়ে পড়লে এবার কাজকে, মানে বেন প্রাইসকে কাজে লাগাতে হবে। By comparing notes, a remarkable similarity in the methods of the Bulgaris was noticed. তাহলে দেখা গেল প্রত্যেক ক্ষেত্রেই একটা সিমিলারিটি আছে, যে 3-4টে চুরি হলো সব ক্ষেত্রে একটা কিন্তু মিল রয়েছে। বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিনস অফ দ্য রবারিজ অ্যান্ড ওয়াজ হার্ড টু রিমার্ক। বেন প্রাইস এই যে চুরির জায়গাগুলো সেখানে সব গিয়ে দেখলো এবং বলল, দ্যাটস ড্যান্ডি জিম ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ। এটা তো দেখছি জিমি ভ্যালেন্টাইনের হস্তাক্ষর, সবগুলোতে তো দেখছি জিমি ভ্যালেন্টাইনেরই কাজ। মানে ও কিন্তু বুঝে গেছে, ও তো জিমি ভ্যালেন্টাইনকে আগে ধরেছে, সেই জন্য সে দেখেই বুঝে গেল যে এটা জিমি ভ্যালেন্টাইনের কাজ। হি রিজিউম বিজনেস, ও তাহলে আবার কাজ শুরু করেছে। লুক অ্যাট দ্যাট কম্বিনেশন নব জার্কড আউট অ্যাজ ইজি অ্যাজ পুলিং আপ এ র্যাডিস ইন ওয়েদার। দেখো কীভাবে এই কম্বিনেশন নবটা, মানে যে সিন্ধুকের যে কম্বিনেশন নব থাকে, যে লকটা থাকে, সেটা কীভাবে খোলা হয়েছে দেখো, যেমন করে ভিজে মাটি থেকে খুব সহজেই মূলকে উপড়ে নেওয়া যায়, ঠিক সেভাবেই এই নবটাও খুলে নেওয়া হয়েছে, সেরকম খুব স্মুথলি। হি ইজ গট দ্য অনলি ক্ল্যাম্পস দ্যাট ক্যান ডু ইট। একটা মাত্র ক্ল্যাম্প খুলেই সে কাজটা করে ফেলেছে। অ্যান্ড লুক হাউ ক্লিন দোজ টাম্বলার্স ওয়্যার পাঞ্চড আউট। আর দেখুন কিভাবে নিখুঁতভাবে যে
এই যে তালার ভিতরের যে কলকবজাগুলো সেগুলো ফুটো করা হয়েছে, কত নিখুঁতভাবে ফুটো করা হয়েছে। জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল, জিমি কখনোই একটার বেশি দুটো ফুটো করেই না। ইয়েস আই গেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন, হ্যাঁ আমি বুঝতে পেরেছি এটা জিমি ভ্যালেন্টাইনের কাজ, আমার জিমি ভ্যালেন্টাইনকেই এবার চাই। হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম উইদাউট এনি শর্ট টাইম অর ক্লিমেন্সি ফুলিশনেস। আর এবার ধরলে যে সে জেলে যাবে, এবার কিন্তু স্বল্পকালের মেয়াদে তার সে ছাড়া পাবে না, আর কিন্তু কাউকেও সে মানে এই বোকামির কাজ বা যে ক্ষমাপত্র দেওয়া হয়েছে যেটা, সেটাকে বেন প্রাইস বোকামির কাজ বলছে, বলছে যেরকম বোকামির কাজও আর করা হবে না, মানে ওকে আর ছাড়া হবে না। কারণ একবার জেলে গেছিলো, তারপর ছাড়া পেয়ে আবার সে সেই কাজ শুরু করেছে, এরপরও জেলে গেলে ছাড়া পেলে আবার একই কাজ করবে, সেজন্য বলছে এবার জেলে গেলে কিন্তু আর কম সময়ের জন্য নয়। বেন প্রাইস নিউ জিমি স্যাভেজ, বেন প্রাইস জিমির স্বভাব আচরণ সম্পর্কে খুবই ভালোভাবে জানতেন। হি হ্যাড লার্নড দেম হোয়াইল ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ড কেস, স্প্রিংফিল্ডের ঘটনার সময় কাজ করার সময় তিনি জিমি ভ্যালেন্টাইনের সম্পর্কে এত কিছু জেনেছিলেন। লং জাম্পস, quick get-aways, new confederates, and a taste for good society. These ways has helped Mr. Valentine to become noted as a successful dogger of retribution. লম্বা লাফ, দ্রুত পালিয়ে যাওয়া, কোনো প্রকার সঙ্গী সাথী না রাখা, সভ্য সমাজে মেলামেশা করার যে একটা ইচ্ছে, এই সমস্ত কিছুই কিন্তু তাকে মানে এই যে জিমি ভ্যালেন্টাইনকে সাহায্য করতো। কিছু জন তাকে সাজা এড়িয়ে, যে সাজা সে যে এড়িয়ে যেত, যাকে যে সাজা দেওয়া হতো সেটা সে এড়িয়ে যেত, এই সমস্ত কেন তাকে সাহায্য করতো না, এই যে কাজগুলো সে করতো এই জন্যই তার সেটাই হেল্প হতো। সে সাজা যখনই পেত তাকে সেই সাজা সে এড়িয়ে যেত। ইট ওয়াজ গিভেন আউট দ্যাট বেন প্রাইস হ্যাড টেকেন আপ দ্য trail of the elusive cracksman and other people with burglar proof safes felt more at ease. যখন জানানো হলো যে চোরকে মানে জিমিকে ধরার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বেন প্রাইসের হাতে, তখন এবার আরও যে সমস্ত সিন্ধুকের যে মালিক রয়েছে সেই শহরে তারা একটু নিশ্চিন্ত বোধ করলো। One afternoon, Jimmy Valentine and his suitcase climbed out of the mail hack in Elmore, a little town 5 miles of the railroad down in the Black Jack country of Arkansas. তাহলে এরপর কী হলো, একদিন বিকালবেলা জিমি ভ্যালেন্টাইন তার সুটকেস নিয়ে রেল স্টেশন থেকে ভিতরে প্রায় 5 মাইল দূরে তাদের যে আর্কানসাস বলে যে প্রদেশটা রয়েছে, ছোট একটা শহর এলমোরে, সেখানে গিয়ে নামলো। তাহলে কোথায় গেল জিমি, দেখো একদিন দুপুরবেলা বা সন্ধ্যেবেলা বলতে পারো, বিকালে জিমি কোথায় গেল, আর্কানসাসে গেল। Jimmy, looking like a athletic young senior just home from college, went down the boardside walk towards the hotel. জিমি, যাকে দেখে মনে হচ্ছিল সদ্য কলেজ থেকে বাড়ি ফিরছে এরকম একটা খুব অল্প বয়সী যুবক, যে ফুটপাতের পাশ দিয়ে ধরে মানে ফুটপাত ধরে এগিয়ে কোথায় উঠলো না, একটা হোটেলের কাছে গেল। এ ইয়াং লেডি ক্রস দ্য স্ট্রিট, সেই সময় একজন যুবতী মহিলা রাস্তা পার হচ্ছিল। পাস্ট হিম অ্যাট দ্য কর্নার অ্যান্ড এন্টার্ড এ ডোর ওভার হুইচ ওয়াজ দ্য সাইন দ্য এলমোর ব্যাংক। তাহলে রাস্তা পেরিয়ে ক্রস করে জিমির পাশ দিয়ে গিয়ে কোথায় উঠলো, সেই মহিলাটা কোথায় ঢুকলো, একটা দরজার মধ্যে দিয়ে প্রবেশ করলো, যে দরজার উপরে লেখা ছিল দ্য এলমোর ব্যাংক। জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু হার আইস, জিমি ভ্যালেন্টাইন তার চোখের দিকে তাকালো। ফরগেট হোয়াট হি ওয়াজ, চোখের দিকে তাকিয়ে ভুলে গেল সে কে, অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান, আর যেন একটা অন্য মানুষ হয়ে গেল। সি লোয়ার্ড হার আইজ অ্যান্ড কালার্ড স্লাইটলি, তখন মেয়েটি তার চোখ নামিয়ে দিল আর একটু লজ্জাও পেল। ইয়াং মেন অফ জিমি স্টাইল অ্যান্ড লুকস ওয়্যার স্কেয়ার্স ইন এলমোর, কারণ এভাবে জিমির মতো যে একটা খুব সুন্দর দেখতে আদব কাদা জানা এরকম যুবক কিন্তু এলমোরে খুব একটা দেখা যায়। তো তাকে দেখেও তাকেও সেই মেয়েটিও জিমিকে দেখলো, আর জিমিও সেই মেয়েটিকে দেখে ভুলেই গেল যে সে কে। Jimmy collared a boy loafing on the steps of the bank as if he were one of the stockholders and began to ask him questions about the town, feeding him dimes at intervals. তাহলে জিমি কী করলো, যে ব্যাংকের সামনে একটা ছেলে ঘোরাঘুরি করছিল তাকে কলারটা ধরলো, তাকে পাকড়াও করে জিজ্ঞেস করলো, এই শহরের সম্পর্কে কিছু প্রশ্ন করলো। আর তাকে দেখে ছেলেটাকে দেখে মনে হচ্ছিলো যেন ওই ব্যাংকেরই একটা স্টক হোল্ডার্স কেউ। তো তাকে দেখে সেই জন্য জিমি অনেক প্রশ্ন করলো, আর মাঝে মাঝেই তাকে কিছু টাকা এক এক প্রশ্ন করছে, এক একটা টাকাও দিতে থাকছে।
বাই দ্য ইয়াং লেডি কেম আউট। অবশেষে সেই কথোপকথনের মধ্যে সেই যে মহিলাটি যে ব্যাংকের ভেতর ঢুকেছিল সে বেরিয়ে এলো, লুকিং রয়্যালি আনকনসাস অফ দ্য ইয়াং ম্যান উইথ দ্য সুটকেস অ্যান্ড ওয়েন্ট হার ওয়ে। আর মেয়েটি কিন্তু বেরিয়ে আর ওই যুবকের দিকে বা যেখানে এখানে হচ্ছে জিমির দিকে আর তাকালো না। জিমির যে রাজকীয় ভঙ্গি সেটাকে যা প্রায় উপেক্ষা করেই মেয়েটি তার নিজের রাস্তা গন্তব্যের দিকে এগিয়ে গেল। Isn't that young lady Polly Simpson? asked Jimmy with specious guile. জিমি তখন অত্যন্ত ছলনার একটা ছলনাকারী একটা ভঙ্গিতে ছেলেটিকে জিজ্ঞেস করলো, যে ছেলেটার সাথে কথা বলছিল তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা এই মহিলাটা পলি সিমসন না? আদৌ কিন্তু জিমি তাকে চেনে না, কিন্তু কিছুটা একটা বলতে হবে না, হঠাৎ করে জিজ্ঞেস করতে পারবে না যে কে, সেই জন্য একটু অন্যভাবে জিজ্ঞেস করলো, আচ্ছা এই মেয়েটা বা এই যে মহিলাটা গেলেন ইনি পলি সিমসন তাই না? নো সেড দ্য বয়। ছেলেটি বললো না না, সি ইজ অ্যানাবেল অ্যাডামস। সে তো অ্যানাবেল অ্যাডামস, হার পাপা ওনস দ্য ব্যাংক। তার বাবা হচ্ছে এই ব্যাংকের মালিক। হোয়াই হ্যাড ইউ কাম টু এলমোর ফর? তখন ছেলেটি জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি কেন এলমোরে এসছেন? ইজ দ্যাট এ গোল্ড ওয়াচ চেন? আচ্ছা আপনার হাতে যে ঘড়িটা রয়েছে তার চেনটা কি সোনার? আই এম গোয়িং টু গেট এ বুলডগ। আমার খুব ইচ্ছে একটা বুলডগ কেনার। গট এনি মোর টাইমস? আর ওকে কিছু পয়সা দিতে পারবেন? মানে কি বোঝে, ওকে তো টাকা দেওয়ার পরেই এক একটা টাকা দিচ্ছে, তারপরে প্রশ্ন করছে। তো আবার যখন মেয়েটি সম্পর্কে প্রশ্ন করেছে বা এ যখন এত কথা বলে দিল, তখন বলছে যে এবার মানে আবার টাকা চাইছে, এও ঘুরিয়ে টাকা চাইছে, তাই আবার টাকা দিলে আবার বলবে। জিমি ওয়েন্ট টু দ্য প্ল্যান্টার্স হোটেল, রেজিস্টার্ড অ্যাজ র্যালফ ডিসপেন্সার অ্যান্ড এঙ্গেজড এ রুম। জিমি এবার প্ল্যান্টার্স হোটেলে গেল এবং সেখানে যে রেজিস্টার যে বুক ছিল, নাম নথিভুক্ত করা হতো যে খাতায়, সেখানে তার পরিচয় লিখলো র্যালফ ডিসপেন্সার। তাহলে জিমি ভ্যালেন্টাইন নাম কিন্তু লিখলো না, র্যালফ ডিসপেন্সার নাম লিখলো, আর একটা ঘর বুক করলো। হি লিন্ড অন দ্য ডেস্ক অফ দ্য অ্যান্ড ডিক্লেয়ার্ড হিজ প্ল্যাটফর্ম টু দ্য ক্লার্ক। তিনি তারপর সেই ডেস্কের যে হোটেলের ডেস্কের উপর ঝুঁকে পড়ে সেখানকার ক্লার্ককে তার সমস্ত বিবরণ দিলেন। হি সেড হি হ্যাড কাম টু এলমোর টু লুক ফর এ লোকেশন টু গো ইন্টু বিজনেস। আর তিনি বললেন যে তিনি এলমোরে এসেছেন এখানে একটা ব্যবসা করার জন্য। হাউ ওয়াজ দ্য শু বিজনেস নাও ইন দিস টাউন? আচ্ছা এই শহরে এখন জুতোর ব্যবসা কেমন চলছে? জিমি জিজ্ঞেস করছে ক্লার্ককে, হোটেলের যে ক্লার্ক। হি হ্যাড থট অফ দ্য শু বিজনেস। সে জুতোর ব্যবসার কথা ভেবেছে। ওয়াজ দেয়ার অ্যান ওপেনিং? আচ্ছা এখানে কি কোনো সুযোগ আছে জুতোর ব্যবসার? দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লোথস অ্যান্ড ম্যানার্স অফ জিমি। জিমির পোশাক আশাক দেখে ক্লার্ক তো অভিভূত হয়ে গেল। হি হিমসেলফ ওয়াজ সামথিং অফ এ প্যাটার্ন অফ ফ্যাশন টু দ্য থিনলি গ্লাইডেড ইউথ অফ এলমোর, বাট হি নাও পারসিভড হিজ শর্টকামিংস। কারণ সেই ক্লার্কও ছিল সেই এলমোর শহরের একজন খুব পুরুষ একটা যুবক, এরকম পোশাক আশাক পরিহিত একজন, কিন্তু জিমিকে দেখে সে তার যে শর্ট কামিংসগুলো, সে তার যে কিসে কী অভাব রয়েছে সেগুলো বুঝতে পারলো, মানে সে জিমির মতো অতটা ভালো নয় সেটা সে বুঝতে পারলো। হোয়াইল ট্রাইং টু ফিগার আউট জিমিস ম্যানার অফ টাইং হিজ ফোর ইন হ্যান্ড, হি কর্ডিয়ালি গেভ ইনফরমেশন। সে তখন কি করলো না, জিমির যেভাবে টাই বেঁধেছে কীভাবে বা তার আদব কায়দাগুলো এই সমস্ত দেখার ফাঁকে তাকে সমস্ত ইনফরমেশনও দিল। যে জিজ্ঞেস করলো যে জুতোর ব্যবসা কীরকম চলতে পারে, তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো তাকে বলতে থাকলো, সেগুলো সে জিমিকে সবই বলল। দেখো কি বললো, ইয়েস দেয়ার অট টু বি এ গুড ওপেনিং ইন দ্য শু লাইন। হ্যাঁ এখানে জুতোর ব্যবসার বেশ ভালোই সুযোগ আছে। দেয়ার ওয়াজ নট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দ্য প্লেস। তাহলে এখানে শুধুমাত্র জুতোর দোকান বা জুতো বিক্রি হয় এরকম শুধুই জুতোর দোকান এরকম নেই, কিন্তু দ্য ড্রাই গুডস অ্যান্ড দ্য জেনারেল স্টোর্স হ্যান্ডেল টেম। কারণ এখানে পুরনো যে শুকনো জিনিসপত্র এবং এই যে সব বিভিন্ন রকম সব রকম মাল বিক্রি করে যে দোকানগুলো, সেই দোকানগুলোতেই জুতো বিক্রি হয়, আলাদা করে কিন্তু জুতোর দোকান নেই। বিজনেস ইন অল লাইন্স ওয়াজ ফেয়ারলি গুড। এখানে সব রকম ব্যবসার সম্ভাবনাই বেশ ভালো। হোপ মিস্টার স্পেন্সার উড ডিসাইড টু লোকেট ইন এলমোর। এবং সে আশা করে যে মিস্টার স্পেন্সার তার ব্যবসার জায়গা হিসাবে এলমোরকে বেছে নেবে। হি উড ফাইন্ড ইট এ প্লেজেন্ট টাউন টু লিভ ইন অ্যান্ড দ্য পিপল ভেরি সোসিয়েবল। তাহলে এখানে আপনি থাকার ক্ষেত্রেও কিন্তু খুব ভালো শহর, এখানে খুব প্লেজেন্ট একটা শহর, আর এখানকার মানুষজনও খুব সামাজিক, তো আপনার কোনো অসুবিধা নেই, মানে শহরটা সব বেশ ভালো, সেটাই কিন্তু সে স্পেন্সারকে, এখানে নাম স্পেন্সার কিন্তু আসলে কে, জিমি ভ্যালেন্টাইন, তো জিমি ভ্যালেন্টাইনকেই সব কথাগুলো বললো। Mr. Spencer thought he would stop over in the town a few days and look over the situation. তাহলে মিস্টার স্পেন্সার ভাবলো যে শহরে বেশ কটা দিন থেকে যাবে এবং পরিস্থিতিটা ভালো করে খতিয়ে দেখবে।
নো দ্য ক্লার্ক নিডেন্ট কল দ্য বয়। না, এই যে কেরানিটা ছিল হোটেলের, সেই হোটেলের কেরানিকে বয় বলে ডাকবার একেবারেই দরকার নেই। হি উড ক্যারি আপ হিজ সুটকেস হিমসেলফ, ইট ওয়াজ র্যাদার হেভি। কারণ সে নিজেই তার সুটকেসটা নিয়ে যেতে পারবে, যদিও বা এটা বেশ ভারী। সুটকেস বলতে সেই সুটকেস যার মধ্যে সমস্ত জিনিসপত্র আছে। তো ক্লার্ককে ডেকে সে আর বললো না যে জিনিসপত্রটা নিয়ে চলো, সে ভাবলো সে নিজেই নিয়ে যাবে। Mr. Ralph Spencer, the phoenix that arose from Jimmy Valentine's ashes, left by the flame of a sudden and alternative attack of love, remained in Elmore and prospered. এরপর কি হলো, মিস্টার র্যালফ স্পেন্সার, যার জন্ম হয়েছিল জিমি ভ্যালেন্টাইনের চিতাভস্ম থেকে, মানে ফিনিক্স পাখির কথা এখানে বলা হয়েছে। ফিনিক্স পাখি হচ্ছে এরকম একটা পাখি যে মারা যাওয়ার পর তার ছাই থেকে আবার সেই পাখিটাই জন্ম নেয়। তো সেভাবেই বলছে জিমি ভ্যালেন্টাইনের চিতাভস্ম থেকে জন্ম হওয়া র্যালফ স্পেন্সার, সে এখন একেবারে রূপান্তরিত হয়ে গেছে, একজন অন্যরকম মানুষ হয়ে গেছে। আর সে এখন এলমোরেই থেকে গেছে এবং সেখানেই উন্নতি করতে লাগলো। হি ওপেন্ড এ শু স্টোর অ্যান্ড সিকিউরড এ গুড রান অফ ট্রেড। সে সেখানে এখানে এই এলমোরে একটা জুতোর দোকান খুলেছে এবং ব্যবসা তার ভালোই চলছে। দেখো, জিমি ভ্যালেন্টাইন কিন্তু অন্য একটা কাজে এসেছিল এখানে, কিন্তু এখানে এসে ওই মেয়েটিকে দেখার পর থেকেই জিমি ভ্যালেন্টাইন একেবারে বদলে গেছে। এখানে সে জুতোর ব্যবসা শুরু করেছে, দোকান খুলেছে, ব্যবসা ভালোই চলছে। আর জিমি এখন আর জিমি নেই, জিমি যেন তার জিমির চিতাভস্ম থেকে নতুন করে জন্ম নেওয়া, ফিনিক্স পাখির মতো নতুন করে জন্ম নেওয়া মিস্টার র্যালফ স্পেন্সার। সোশ্যালি হি ওয়াজ অলসো এ সাকসেস অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস। সামাজিক দিক থেকেও প্রতিষ্ঠা পেয়েছে অনেক, বহু লোকের সাথে তার বন্ধুত্ব স্থাপিত হয়েছে। অ্যান্ড হি অ্যাকমপ্লিশড দ্য উইশ অফ হিস হার্ট। আর তার মনের ইচ্ছা পূরণেও সে সফলতা পেয়েছে। কি মনের ইচ্ছা ছিল দেখো, হি মেড মিস অ্যানাবেল অ্যাডামস অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড বাই হার চার্মস। তার সাথে মিস অ্যানাবেল অ্যাডামসের দেখা হয়েছে, পরিচয় হয়েছে, এবং অ্যানাবেলের মাধুর্য তাকে আরও গভীরভাবে এখানে যেন এই শহরে আটকে রেখেছে। At the end of a year, the situation of Mr. Ralph Spencer was this. He had won the respect of the community. His shoe stores was flourishing and he and Annabel were engaged to be married in 2 weeks. তাহলে কি হলো, বছরের শেষে দেখা গেল মিস্টার র্যালফ স্পেন্সারের অবস্থাটা কীরকম দাঁড়িয়েছে, এইরকম যে সে জনসমাজেও মানে সমাজের মধ্যে অনেক শ্রদ্ধা অর্জন করেছে, তার জুতোর দোকানও বেশ ভালোভাবে চলছে, আর 2 সপ্তাহের মধ্যেই তার সাথে মিস অ্যানাবেল অ্যাডামসের বিবাহ হতে চলেছে। তাহলে 1 বছরের মধ্যে এরকম ঘটনা ঘটে গেল। জিমি একেবারেই বদলে গেছে। দেখো, মিস্টার অ্যাডামস, দ্য টিপিক্যাল প্লডিং কান্ট্রি ব্যাংকার, অ্যাপ্রুভড অফ স্পেন্সার। তাহলে মিস্টার অ্যাডামস মানে হচ্ছে অ্যানাবেল অ্যাডামসের যিনি বাবা, সেই মিস্টার অ্যাডামস কী করলেন, যিনি ছিলেন একজন ব্যবসায়ী, গ্রামীণ ব্যাংকের, যে বলেছিলাম যে ব্যাংকের যে মালিক এলমোর ব্যাংকের, তো তিনি মিস্টার স্পেন্সারকে পছন্দ করেছেন। অ্যানাবেলস প্রাইড ইন হিম অলমোস্ট ইকুয়ালড হার অ্যাফেকশন। তাই তাকে নিয়ে অ্যানাবেলের যে গর্ব, তার প্রতি অনুরাগেরই মতো, মানে অনুরাগও যতটা ছিল, আর অ্যানাবেল তার প্রতি গর্বও ছিল। He was as much at home in the family of Mr. Adams and that of Annabel's married sister as if he were already a member. এবং মিস্টার স্পেন্সার, বা আমরা যেখানে বলতে পারি যে জিমি এতটাই তাদের পরিবারের সাথে মিশে গেছিলো, মানে অ্যানাবেল অ্যাডামসের পরিবার এবং তার যে দিদির যে পরিবার, সেই পরিবারের সাথে নিজেকে এতটাই মিশিয়ে ফেলেছিল যে মনে হতো যেন জিমি তাদের বাড়িরই একজন সদস্য। One day Jimmy sat in his room and wrote this letter. একদিন জিমি তার ঘরের বসে একটা চিঠি লিখছে, which he mailed to the safe address of one of his old friends in St. Louis. যেটা সে তার বন্ধু যে সেন্ট লুইতে থাকে সেই পুরনো বন্ধুকে সেই চিঠিটা পাঠাবে। কি লেখা আছে দেখো চিঠিতে, ডিয়ার ওল্ড প্যাল, প্রিয় পুরনো বন্ধু, I want you to be at Sullivan's place in Little Rock next Wednesday night at 9 o'clock. তাহলে আমি চাই তুমি কোথায় আসবে না, আগামী বুধবার রাত 9টায় লিটল রকে সুলিভানের বাড়িতে এসো, তুমি হাজির থাকো, এটা আমি চাই। I want you to wind up some little matters for you. আমি চাই আমার হয়ে তুমি আমার কিছু কাজ তুমি করে দাও।
অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু মেক ইউ এ প্রেজেন্ট অফ মাই কিট অফ টুলস। আর আমি তো আমার যন্ত্রপাতির থলিটা তোমাকে উপহার দিতে চাই। আই নো ইউ উইল বি গ্ল্যাড টু গেট দেম। আমি জানি তুমি এটা পেলে খুবই খুশি হবে। ইউ কুডন্ট ডুপ্লিকেট দ্য লট অফ $1,000। তুমি $1,000 খরচ করলেও এই জিনিসপত্র এই যন্ত্রপাতির ডুপ্লিকেট বা নকল বানাতে পারবে না। সে বিলি আই হ্যাভ কুইট দ্য ওল্ড বিজনেস। বিলিকে বলে দেবে যে আমি পুরনো যে ব্যবসা যেটা করতাম সেটা ছেড়ে দিয়েছি এই ইয়ার্স এগো, 1 বছর আগে। আই হ্যাভ গট এ নাইস স্টোর। আমি এখন একটা বেশ সুন্দর দোকান করেছি। I am making an honest living and I am going to marry the finest girl on earth 2 weeks from now. আমি এখন সৎ জীবনযাপন করছি এবং একটা খুব সুন্দর দেখতে মেয়েকে 2 সপ্তাহের মধ্যে বিয়ে করতে চলেছি। ইটস দ্য অনলি লাইফ বিলি, দ্য স্ট্রেট ওয়ান। এটাই হচ্ছে ভালো জীবন বিলি, একটা সোজা সাপটা একটা জীবন। আই উড নট টাচ $1 অফ অ্যানাদার ম্যানস মানি নাও ফর $1,000,000। এখন আমাকে লক্ষ লক্ষ ডলারের লোভ দেখালেও আমি অন্য লোকের কানাকড়িও ছোঁবো না। আফটার এ গেট ম্যারিড আই এম গোয়িং টু সেল আউট অ্যান্ড গো ওয়েস্ট হোয়ার দেয়ার ওন্ট বি সো মাচ ডেঞ্জার অফ হ্যাভিং ওল্ড সোর্সেস ব্রট আপ এগেনস্ট মি। তাহলে বিয়ের পর আমি ব্যবসা বাণিজ্য ছেড়ে সব বেচে দিয়ে পশ্চিমে চলে যাব সেখানে, কারণ সেখানে গেলে পুরনো অপরাধের কারণে আমার ওপর কেউ আর কোপ বা রাগ দেখাতে পারবে না। আই টেল ইউ বিলি, সি ইজ অ্যান অ্যাঞ্জেল। জানো বিলি, সেই যে মেয়েটাকে আমি বিয়ে করবো সে একেবারেই যেন পরীর মতো। সি বিলিভড ইন মি, সে আমাকে বিশ্বাস করে। সি বিলিভস ইন মি, সে আমাকে বিশ্বাস করে। অ্যান্ড আই উড নট ডু অ্যানাদার ক্রুকড থিং ফর দ্য হোল ওয়ার্ল্ড। আর পৃথিবীর কোনো কিছুর জন্যই আমি আর কোনো অন্যায় কাজ করবো না। বি শিওর টু বি অ্যাট সুলিস ফর আই মাস্ট সি ইউ। অবশ্যই সুলির বাড়িতে এসো কিন্তু, কারণ তোমার সঙ্গে আমার দেখা করতেই হবে। আই উইল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি। আমি আমার যন্ত্রপাতিগুলো আমার সাথে নিয়ে যাব। চিঠিটা এইভাবে লিখলো। তো চিঠির পরে কি লিখতে দেখো, ইউর ওল্ড ফ্রেন্ড জিমি, তোমার পুরনো বন্ধু জিমি। তাহলে আমরা আজকে এতটাই পড়লাম। পরের ভিডিওতে আমি নেক্সট যে পার্টটা রয়েছে, লাস্ট পার্টটা, সেটা পড়াবো। তোমরা ভিডিওগুলো ফলো করতে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করো। থ্যাংক ইউ।